রেকর্ড কিন্তু হচ্ছে। আচ্ছা, সবাইকে শুভ সকাল। আমরা স্ক্রিনে, সকাল নাই অবশ্য, এখন দুপুর হয়ে গেছে, 12টা এক্সিট করেছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টটা, তাই তো? আমরা অলরেডি একটা ক্লাস সেটা ক্লিয়ার। তোমাদের প্রশ্ন ছিল যে তোমরা তালিকাটা কিভাবে করবে এবং ছবি দিবে কিনা। কথা কি বোঝা যাচ্ছে? আমি মজার করে বলছি, সেটা হচ্ছে যদি এভাবে করো যে জাপানে যেহেতু ভূমিকম্প বেশি হচ্ছে, আমরা বলেছি ওইখানে বেশি হয় এবং পরিমাণটাও বেশ স্ট্রং, রিং অফ ফায়ার যেহেতু আছে, তাই না? এটা হচ্ছে আন্তর্জাতিক একটা ভূমিকম্প বলয় বা এলাকা। তো সেখানে তুমি এইভাবে করতে পারো, জাপান সম্পর্কে বললে যে জাপানে এত সালে ভূমিকম্প হয়েছে, এই ক্ষয়ক্ষতি হয়েছে, কারণটা কি, কারণ বলে তারপর ক্ষয়ক্ষতি, আর কারণটা বইয়ে নাই। উৎস হচ্ছে তুমি নেট থেকে, ইন্টারনেট থেকে, গুগলে সার্চ দিলে কিছু কারণ পাওয়া যায়। আর তো একটা আমি বলেই দিলাম রিং অফ ফায়ার, যে অঞ্চলটায় যে যে দেশই থাকুক না কেন এখানে খুব বেশি ভূমিকম্প হয়। বলা হয়ে থাকে যে 90% ভূমিকম্প এই এলাকাতেই হয়ে থাকে, এই এই অঞ্চলটার জন্য। আর তো আমরা জানি যে শিলাচ্যুতি হলে, ভূ আলোড়ন হলে আমাদের পৃথিবী কিন্তু খুব চেঞ্জিং প্রসেসে আছে। আমরা জানি যে সব মহাদেশও একসময়, যতগুলি মহাদেশ আছে একসময় একসাথে ছিল না, আলাদা আলাদা ছিল। তো এই যে একসাথে হবার পরেও কিন্তু অনেক পর্বতমালা এখনও গঠন হচ্ছে, ভিতরে ভিতরে অভ্যন্তরে শিলার অনেক রকম পরিবর্তন হচ্ছে, কোনোটা উপরে উঠে যাচ্ছে, জায়গা ফাঁকা হচ্ছে। এসব কারণে কিন্তু নড়েচড়ে বসে ভিতরের শিলাস্তরগুলি, যখন নাড়াচাড়া খায়, ধাক্কা খায়, তখনও কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয়। তো এইসব কারণে মূলত হচ্ছে। তো আনফর্চুনেটলি ওইসব দেশগুলো এই এলাকায় পড়ে যাওয়াতে, নেপাল আমরা জানি ভূমিকম্প, হিমালয়ের পর্বতমালা গঠনের কারণে সেখানে একটি কারণ অবশ্যই আছে। তো এই কারণে আনফর্চুনেটলি এইসব দেশগুলি বেশি এখানে ভূমিকম্প হচ্ছে, বা এই এলাকাগুলো ভূমিকম্পকে ফেস করছে। সো তুমি যেটা করবা, দুইভাবে তালিকা করতে পারো। প্রথমে জাপান সম্পর্কে ধরো বলছি এক্সাম্পল হিসেবে, তুমি ডেট দিলে, এই সময় হয়েছে, কারণ বললে, দেন ক্ষয়ক্ষতি বললে জাপানের ভূমিকম্প একটা ছবি নিচে লাগিয়ে দিলে, ক্লিয়ার? আবার তুমি নেপাল সম্পর্কে বললে, সেই ডেট, কারণ, ফলাফল বা ক্ষয়ক্ষতির পরিমাণ বললে, সেখানে একটা ছবি দিলে। চারটা দেশ তো, চারটা দেশে চারটা ছবি লাগাতে পারো। চারটা ছবি না পেলে অ্যাটলিস্ট তিনটা লাগাও। ওকে, তারপরে আরেকটা বলছি। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? না, হবে না। আরেকটা করতে পারো, তবে শব্দ ভান্ডার আমাদের খেয়াল রাখতে হবে। শব্দ ভান্ডার বলবো না, শব্দের যে ফিক্সড আমাদের একটা অ্যাসাইনমেন্টে দেওয়া আছে 400, তুমি 500 600 লিখতে হবে না, হ্যাঁ, সেটা বুঝে লিখবে। তালিকা যেটা বলেছি যে আমরা ক্লাস রুটিন আমরা করি না, একদিকে ডেট দেই, আরেকদিকে আমরা ঘন্টার সময় দেই, তাই না, মাঝখানে টিফিন, এইভাবে আমরা ছক করে করি। হ্যাঁ, যে শনি থেকে শনিতে পঞ্চম ঘন্টা পর্যন্ত কতগুলি ক্লাস হবে, আমরা তো করি, মানে রুটিন করে আসছি, দেখে আসছি, লিখে আসছি। তো লাইক দ্যাট তুমি এক জায়গায় স্টার্টিংয়ে লিখতে পারো দেশের নাম, জাপান দিলে, নেপাল দিলে, ভারত দিলে, হাইতি দিলে, চিলি দিলে, হ্যাঁ। পরে লিখতে পারো সাল, কত সালে হয়েছে। হুম, তারপর দিতে পারো ক্ষয়ক্ষতির পরিমাণ, বা তারপরে দাও কারণ, কারণ বা উৎস যেটাই হোক, তারপরে দাও ক্ষয়ক্ষতির পরিমাণ। এইভাবে ছক করেও তুমি দিতে পারো। সেই ক্ষেত্রে ছবি প্রশ্নটা যদি আসে, তুমি পরে নিচে লিখে দিলে যে উপরে উল্লেখিত তালিকা অনুযায়ী যেসব দেশে ভূমিকম্প সংঘটিত হয়েছে তাদের চিত্র নিম্নে দেওয়া হলো। ঠিক আছে, তাদের চিত্র নিম্নে দেওয়া হলো। তুমি প্রেজেন্ট করলে চিত্রগুলো তুমি এখানে তুমি পরপর সাজিয়ে চারটা চিত্র বা তিনটা চিত্র দিয়ে দাও। আর বেস্ট হয় চারটা চিত্র দিয়ে দিলে, যেহেতু চিত্রে কোনো সংখ্যা উল্লেখ করে নাই, চারটা দেশের কথা বলেছে, বেস্ট হয় চারটা দেশের চিত্র। এটা তুমি বিভিন্ন লিঙ্ক আছে, গুগলে সার্চ দিলেও চিত্র পাওয়া যায়, তুমি ওয়েবসাইট থেকে নামিয়ে পরে সেগুলো কম্পিউটারের দোকানে গিয়ে তোমরা সেগুলোর থেকে ছবি প্রিন্ট করে নিয়ে এসে জাস্ট লাগিয়ে দাও। স্পষ্ট, বেশি বড় ছবি আনবে না, ছোট ছবি, কারণ তোমার ওই জায়গায় আঁকতে হবে। ক্লিয়ার? এখন ছবি নেওয়ার কোনো প্রশ্ন আছে বা তালিকা নেওয়ার কোনো প্রশ্ন আছে? আঠা, ব্লু ভালো আঠা দাও,
ছোট না যায়। এবং চিত্র নিচে অবশ্যই বর্ণনা দিতে হয় যে কিসের চিত্র দিলে, এটা কি বাঘ না ভাল্লুক না কি, এটা বলতে হবে। হ্যাঁ, যে এটা এখানে জাপানে সংঘটিত ভূমিকম্পের চিত্র। ক্লিয়ার? একটু বর্ণনা দিতে হয়, সবসময় এটা মনে রাখবে। যে কোনো চিত্র, বায়োলজি হতে পারে, যে কোনো চিত্র নিচে কি চিত্র কার কথা বলছো সেটা লিখতে হবে। আচ্ছা, এখন পরের স্টেপে আমরা আসি। হ্যাঁ, গুড কোশ্চেন, এটা একটা ভালো কোশ্চেন। যে তোমরা, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে প্রতিবেদন তৈরি করতে হবে কি না। আমি কনফার্ম প্রতিবেদন তৈরি করতে হবে, যেহেতু লাস্টে তোমাদের একটা কথা আছে যে আহ, তোমাদের এই লাইনটা আমরা পড়ে শোনাচ্ছি। যে কি বলেছিল, স্বেচ্ছাসেবক হিসেবে তোমার করণীয় সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। ক্লিয়ার? সো তোমাকে প্রতিবেদন তৈরি করতে হবে। সেটা আমরা নিশ্চয়ই জানি। তোমার কোনো ক্লাসে কি কোনো সাবজেক্টে কি প্রতিবেদন তৈরি করেছো আগে, বাংলায় বা কোন ক্লাস, সাবজেক্ট, কোন সাবজেক্ট? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, করো। বরাবর আগে লিখবা তারিখ, নিশ্চয়ই মনে আছে, তারিখ লিখবা। যেই ডেটে জমা দিচ্ছ সেই ডেটের তারিখ মনে আছে তো? এটা যখন ধর তোমার জমা দিবে 24 তারিখ, 24শে জুলাই 2021। হ্যাঁ, বরাবর প্রধান শিক্ষক দাও, যেহেতু তোমার স্কুলের স্টুডেন্ট, তোমরা যেহেতু কলেজের না, অধ্যক্ষ দেওয়ার দরকার নেই, প্রধান শিক্ষকই দাও। তারপরে দাও স্কুলের নাম, লাস্টে দাও ঢাকা। তারপরে আসো বিষয়, বিষয় লিখো। বিষয়টা কি, যে ভূমিকম্পের কারণ, উৎস, ক্ষয়ক্ষতি ও করণীয়। বাস, একটু দিলেই হয়ে যায়। করণীয় কি কি, প্রতিবেদন তৈরি করো, এত কিছু লেখার দরকার নাই। কারণ বিষয়ে বেশি কথা না লেখাই ভালো, মূল জিনিসটা লিখে দেওয়াই বেটার। ভূমিকম্পের কারণ, উৎস, ক্ষয়ক্ষতি ও করণীয়, আমরা এগুলোই তোমরা উল্লেখ করছি, এগুলোতে আলোচনা করছি। ক্লিয়ার? এটা হলো তোমার এই প্রতিবেদনের বিষয়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বলবো। ভূমিকম্প উৎসটি বলো, কোথা থেকে ভূমিকম্প হচ্ছে এটা আমরা জানলাম। ভূমিকম্পের কারণ, উৎস, ক্ষয়ক্ষতি ও করণীয়। ঠিক আছে? তারপরে তো তুমি জনাব দিয়ে আপনার আদেশ অনুযায়ী স্মারক নাম্বারটা দিয়ে দাও। স্মারক নাম্বার দিতে পারো 06 অবলিক দিয়ে 2021 দিয়ে, তারপর আদেশ অনুযায়ী এত তারিখে প্রকাশিত, যেহেতু 14-24 তারিখে জমা দিচ্ছ, তুমি 23 তারিখ দাও। 23 তারিখ যদি শুক্রবার না হয় 23 তারিখ দিতে পারো। 23 তারিখ মনে হয় শনিবার। আদেশ অনুযায়ী আহ, প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে, নিম্নে সেটা ব্যাখ্যা করা হলো। ঠিক আছে? নিজের ভাষায় লিখে দাও। তারপরে তো তুমি সূচনায় যেটা আছে, যে আমরা এখানে সূচনা দেখতে পাচ্ছি লাল কালিতে, দেখো টিক দেওয়া আছে, সূচনায় তুমি দিবে আম, প্রথমে তো বলেছি ভূমিকম্প কি সে সম্পর্কে পেজ নাম্বার, তোমাদের বইয়ে পেজ নাম্বারও বলে দিয়েছি। ভূমিকম্প সম্পর্কে একটি ধারণা দিবে। ভূমিকম্পের কারণগুলো বলাও একটু ভালো, অল্প করে উপর থেকে নিচে পয়েন্ট করে করে বললে। আর ভূমিকম্প বলার পরপরই ভূমিকম্পের সম্পর্কে একটু তথ্য দাও, যে 4000 বছরে আমরা এটা তথ্য দিয়েছিলাম, তাই না? সেটা সম্পর্কে একটু বলো। দেন তোমার, সরি একটু করে অ্যাডমিট করে নিই। এখন আসছে, আমাদের তো একটু আগে আসার উচিত ছিল না, ক্লাস অলরেডি আমরা যাই হোক, আজকে আমি চেষ্টা করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? স্মারকটা ওই যে বললাম না, যে তোমার 6 বা 0502 দাও, 2 দিয়ে। অনেকে বলে যে স্কুলের নামের প্রথম অক্ষর দিয়ে তারপরে একটা সংখ্যা দিয়ে দিতে। সংখ্যা ধরো এখানে তুমি 0203 দিয়ে তারপরে 2021 দিতে পারো। তারপর ভূমিকম্পের আদেশ অনুযায়ী একটি ভূমিকম্প সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে, নিম্নে তা বর্ণনা করা হলো বা তৈরি করা হলো, বর্ণনা করা হলো। এটুকু পর্যন্ত বুঝতে পারছো সবাই? কে কে বলছেন? এতক্ষণে এতক্ষণে আপনি কোত্থেকে আসছেন? আচ্ছা,
একটু বুঝিয়ে দাও, বারবার রিপিট করলে আমাদের ক্লাসে ক্যামেরা ওপেন করতে বলছি, আমি কিন্তু রেকর্ড করছি, আমি ইউটিউবে পাঠাবো এটা। আর তোমাদের আরেকটা কথা বলি, তোমরা ইউটিউবে যাবে, ক্লাস দেখবে, প্রত্যেক সাবজেক্ট, তোমাদের যা যা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিজিএস, সব দেখবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, কারণ আমাদের ফলোয়ার কম, আমাদের আরও সাবস্ক্রাইব বাড়াতে হবে, এটা স্যারও বলেছেন। পাশাপাশি ক্লাস দেখবে, ক্লাসে ভিউয়ার বাড়াবে। হ্যাঁ, তোমাদের সহযোগিতা না থাকলে আরপিএলএসসি কীভাবে আগাবে বলো? এটা কিন্তু স্যারের অর্ডার, অবশ্যই করবে। তো যেটা বলছিলাম, একজন একটু রিপিট করো তো বুসরার জন্য, কারণ আমি যদি বারবার বলি তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না। একটু বলো। ক্যামেরা ওপেন করো আর বলো, কী রে সব চুপ হয়ে বসে আছে কেন? বিশা স্টিল ফটোগ্রাফ দিবেন, আমি ক্যামেরা ওপেন করতে বলেছি। যাবে ইউটিউবে, যাবে, দেখবে যে এরকম ক্যামেরা ওপেন নাই, আমার কিচ্ছু করার থাকবে না। ঋতু তো আগে ই করতো, ক্যামেরা ওপেন রাখতো। খুশি কোথায়? খুশি, খুশি তো মাঝে মাঝে, খুশি নাই ক্লাসে, আছে তো এই যে। আচ্ছা, কেউ একজন বলো, ঋতুই বলো, তাড়াতাড়ি বলো, একটু বুসরাকে একটু বলো। খুশি বলো। আমি অবাক হয়ে যাই, তোমাদের আমরা কি শিখাচ্ছি, তোমরা যে এরকম শেয়ার করতে চাও না, এটা খুব খুব ব্যাড হ্যাবিট। হ্যাঁ, কেন শেয়ার করতে চাও না? আচ্ছা, যেটা বলছিলাম, বুসরা কি শুনতে পাচ্ছ আমার কথা? বুসরা শুনতে পাচ্ছ? স্পিড বাড়াচ্ছ তোমরা। আর ক্যামেরাটা ওপেন, এটা হচ্ছে আমাদের একটা প্রতিবেদন আমাদের জমা দিতে হবে। প্রতিবেদন কীভাবে তৈরি করতে হবে সেটা আমাদের বলে দিয়েছি। এটা এখন বারবার করতে হবে, ক্লাসের সময় চলে যাচ্ছে, তারপরে একটু সংক্ষেপে বলছি। নেটের সমস্যা এখনো কি তাই হয়? নেটের সমস্যা আসলে দুপুর টাইমটা তো নেটের ঝামেলা হয়, কিছু করার নাই, আমরা দেখি ঠিক হয় কি। তো প্রতিবেদন নিয়ে যা বলছিলাম, আমরা একটি প্রতিবেদনের তথ্য চাওয়া হয়েছে ভূমিকম্প সম্পর্কে, আমরা সেই নিয়ম অনুযায়ী তৈরি করব, তা না হলে আমাদের অ্যাসাইনমেন্টে নাম্বার আসবে না। এখন প্রতিবেদন তৈরি করতে গেলে কি লাগে, একটি নিয়ম বা স্ট্রাকচার আছে, যে আমরা প্রথমে তারিখ দেই, তারপরে যাকে অ্যাড্রেস করছি তার কথা বলি, বরাবর প্রধান শিক্ষক, স্কুলের নাম, বিষয়, এগুলো লিখি, তাই তো? আর একটি বিষয়টা আমরা কি সেটাও বলে দিয়েছি, তুমি জেনে নিও। তারপরে আছে জনাব, যাকে অ্যাড্রেস করছি, তুমি বলবে যে আপনার আদেশ অনুযায়ী এত তারিখ, তারিখটা বলবে, যেহেতু আমরা 24 তারিখে জমা দিচ্ছি, প্রিভিয়াস ডেট দাও, 21, 20 এরকম ডেট দিয়ে, বা 22 এরকম ডেট দাও। খুব বেশি দেরিতে আগের দিবে না, কারণ প্রতিবেদন চাওয়া হয়েছে মাত্র, কিন্তু আমাদের এটা সেটাকে দাখিল করতে হয় বা জমা দিতে হয়। আহ, বলবে যে আদেশ অনুযায়ী এত তারিখে ভূমিকম্প সম্পর্কে একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে, সেটি তৈরি করে নিম্নে উল্লেখ করা হলো, বা প্রতিবেদনটি আহ, নিম্নে উল্লেখ করা হলো। তারপরে তুমি সূচনায় আসো, সূচনায় ভূমিকম্প সম্পর্কে একটি ধারণা দিবে। কথা কি এখনো অস্পষ্ট? সূচনায় এসে ভূমিকম্প সম্পর্কে ধারণা দিবে, এটা বইয়ে আছে। পেজ নাম্বারও আমি বলে দিতে চাচ্ছি না, নিজেরা একটু খাটাখাটি করো, তা না হলে পড়াশোনা আনন্দটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো চতুর্থ অধ্যায়ে এসে ভূমিকম্প সাইটটা বের করে সেখানে পাবা, ভূমিকম্প সম্পর্কে বলবে। এটাও বলেছি একটা উদাহরণ দাও, যে তথ্যটা কীরকম, যে ভূমিকম্পের আমাদের বইয়ে আছে না, যে 4,000 বছরে কত মানুষ মারা গেছে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বা ভূমিকম্পের প্রভাবটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিতে পারো। দেন ভূমিকম্প কী কী কারণে হচ্ছে সেটা বলো। হুম, 3-4টা বা 4-5টা পয়েন্ট দাও। এখানে বর্ণনা পয়েন্ট দিলেই হবে। অনেকগুলো কাজ আছে। হ্যাঁ, হ্যাঁ, ব্যাখ্যা করার প্রয়োজন নাই। প্লেটগুলো স্থানান্তর, তাই না, ভূ আলোড়ন। হ্যাঁ, বলো। ভূমিকম্পের কারণ পয়েন্ট করে দিবে।
এখানে পয়েন্টগুলো ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কারণ আমাদের 400 শব্দের মধ্যে রাখতে হবে। আচ্ছা, এটা পর্যন্ত সবার ক্লিয়ার? এরপরে আসি আমার বিভিন্ন দেশের ক্ষয়ক্ষতি কথা। হ্যাঁ বলো। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখা বলি হতেও পারে। তুমি আগে রাফ করো, করে তারপর কি দেখো যে একটু বেশি বলছি, তুমি এখান থেকে কিছু কিছু শব্দ নিবে, আবার কিছু শব্দ তুমি ছেড়ে দিবে, কিছু শব্দ নিজের মতো করে। সবটা যদি হুবহু একই রকম হয় তাহলে কিন্তু নাম্বার ভালো আসবে না। এই জন্য মূল তোমাদের না, ইনস্ট্রাকশন দিচ্ছি, তোমরা সেখান থেকে ধারণা নিয়ে লিখবে। এখন ভূমিকম্পের সংজ্ঞা তুমি বই থেকে তো দিবে, হুবহু হলে তো ভুল নাই। সংজ্ঞা তো দিতেই হবে, এখানে তো ভুল। হ্যাঁ, সংজ্ঞা একই হবে। পৃথিবী ঘুরছে, সবাই কিছু করার নাই। আসলে আল্লাহ যদি স্পেশাল দিত আমাকে, তাহলে হয়তো আমি দরকারি যে ঠিকঠাক করে সব কিছু ঠিকঠাক মরে অ্যাডজাস্ট করে নিয়েই তোমাদের ক্লাস করতে হবে, কারণ এটা বাংলাদেশ। এখানে নেটের ঝামেলা হবে, এখানে সবাই ক্লাস করছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবাই এখন অনলাইন, তাই না? এখন অফিসও অনলাইনে চলছে, তো হতেই পারে, সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আচ্ছা, এটি পর্যন্ত সবাই বুঝতে পারছো? ভূমিকম্পের কারণগুলো বলার পরে আমরা 4টি দেশের ভূমিকম্পের কথা বলবো। বলো বুশরা, তাড়াতাড়ি বলো, আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে, বলো। প্লিজ মিস মিস। না, তুমি শুনবা এতক্ষণ পরে এসে যদি বলো এটা কি, তাহলে আমি কিছু বলবো না তো, কারণ রিপিট করা খুব টাফ। রিপিট করা আসলেই টাফ। আমরা আমরা প্রথম ক্লাসে রিপিট করেছিলাম, প্রথম ক্লাসে ছিলাম, সেটুকুই আমরা আছি, আমাদের আগাইতে হবে। আর ক্যামেরা ওপেন করো, আমি কিন্তু এভাবে দিয়ে দিব ইউটিউবে। যারা বুঝো নাই, একটা কথা, এই যারা ধরো তোমাদের গ্রুপে অনেকে আছে না যে ক্লাস অসুস্থ বা এরকম আসতেই পারছে না, ওদেরকে বলবা দেখে নিতে। আর অবশ্যই ইউটিউবে গিয়ে আমাদের সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, ক্লাসগুলোকে দেখবা, লাইক দিবা, ভিউয়ার বাড়াবা, এটা কিন্তু আমাদের জন্যই প্রয়োজন। আচ্ছা, এখন আমরা পড়ায় ফিরি। বাংলাদেশে মানচিত্র অঙ্কন করে ভূমিকম্প প্রবণ এলাকা, সরি, 4টি দেশের ভূমিকম্পের ক্ষয় একটু বলে নেই। 4টি দেশ চেয়েছে, বেটার হয় যেসব দেশে বেশি ভূমিকম্প হয় তোমরা বেছে নিও। আমি কয়েকটা দেশের নাম বলবো, তোমরা নিজেরা একটু বেছে নিও। তাও বলছি, জাপান, হতে পারে নেপাল, হতে পারে চিলি, হতে পারে হাইতি। এর বাইরেও যদি তোমরা চাও দিতে পারো। এখানে বলেছে তালিকা করতে, তালিকা দুইভাবেই আমি বলেছি, দুইভাবেই করা যাবে। একটা হলো বর্ণনা দিয়ে, আর একটা হলো যেটা আমরা রুটিনে যেরকম করি। হ্যাঁ, আমাদের নম্বরের ব্যাপ্তি এখানে দেখো যে একটা তালিকার মতো আছে, সেখানে যে রুব্রিক্সের নিচে, তো সেখানেও একটা তালিকা ওই ওই টাইপেরও করতে পারো। যে যেটা বলছিলাম আমরা রুটিনে যেভাবে করি, এক পাশে সপ্তাহের নাম দেই, সরি, হ্যাঁ, দিনের সপ্তাহের নাম, আরেক পাশে হলো কয়টি ক্লাস হচ্ছে সেটা ভাগ করি সাবজেক্ট ওয়াইজ। তো ওইভাবেও করতে পারো, তবে ছবি তোমাকে দিতে হবে, 4টা ছবি দেওয়া বেস্ট। যদি শুধু বর্ণনায় যাও, জাপান সম্পর্কে এক্সাম্পল হিসেবে বলছি, জাপানের ভূমিকম্প কবে হয়েছে, দেশের নাম, কবে হয়েছে, সাল, দেন ক্ষয়ক্ষতি কি হয়েছে, ও কারণটা বলবা, কারণটা বললে ভালো, গুগলে সার্চ দিলে পাবা কারণ ফলাফল। তারপরে আসো নেপাল, নেপালে কবে হয়েছে, কারণ কি, ফলাফল, এরকম 4টা দেশ সম্পর্কে বলে ছবি দিতে পারো। সেটা হতে পারে যদি তালিকা তৈরি করো, রুটিন যেভাবে করি আমরা ক্লাস রুটিন, তালিকা যদি তৈরি করো, তাহলে তুমি নিচে ছবি 4টা অঞ্চলের বা 4টা দেশের ছবি পরপর বা পাশাপাশি দিয়ে নিচে লিখলে যে এটা জাপানের ভূমিকম্প, এটা চিলির, এটা হাইতি। আর যদি বর্ণনায় আসো, জাপান সম্পর্কে বলে সেখানেই তুমি একটা ছবি দিলে, জাপান বলে সেখানে জাপানের ছবি দিলে যে ভূমিকম্পে সংগঠিত এই এই ক্ষতি হয়েছে। ক্ষতি বলা দরকার নেই, জাপানের সংগঠিত ভূমিকম্প, ব্যাস, চিত্র কাজ শেষ, আমাদের 2 নম্বর পয়েন্টও শেষ। এখন এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে আমাদের? বলো। সরি, তোমার কথা বুঝতে পারছি না, একটু জোরে বলো, বুঝতে
আগে চিত্র দিয়ে ব্যাখ্যা করবো কেন? আগে না ব্যাখ্যা বুঝাবো, তারপর চিত্র দেখাবো, তাই না? চারটা জায়গার হবে, ধরো তুমি চারটি দেশ সম্পর্কে বলছো, চারটি দেশ সম্পর্কে দিবে, যদি কালারফুল চিত্র পাও বেস্ট, কালারফুল না পারলে কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই দিবা। আচ্ছা, এটুক পর্যন্ত আমার মনে হয় না কোনো সমস্যা আছে, পরের স্টেপে যাই। ভেরি গুড। ক্যামেরাটা ওপেন করো, ক্যামেরাটা ওপেন করো, আমার মুখটা এখন ব্যথা করছে বলতে বলতে। তোমরা কত কিছু পাইতেছো, আমি তোমাদের দেখতেও পাচ্ছি না কেন? আমি দেখলে অসুবিধা কি? কে পাচ্ছো কে পাচ্ছ না দেখতে লাগবে না? ক্যামেরাটা বন্ধ করে রাখছে, দেখবে স্যার, তারপর দেখো কি করে। আচ্ছা, এরপরে হলো বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে ভূমিকম্প প্রবণ এলাকা চিহ্নিত করবে। আমরা কিন্তু এখনও প্রতিবেদনের ভিতরেই আছি, সো তুমি সেটাকে মেনেই তোমাকে করতে হবে। বাংলাদেশের মানচিত্র, আমরা তো সেই ছোটোবেলা থেকেই বলছিলাম যে মানচিত্র প্র্যাকটিস করো, কাজে লাগবে লাগবে। দেখো এখন লেগে গেল। এটা কিন্তু তুমি কোনোভাবেই কোনো কাটিং, কোনো কিছু থেকে কোনো পেপার কাটিং বা অন্য কোনো ছবি এখানে সংযুক্ত করবা না, এটা নিজের হাতে লিখতে হবে। কারণ বলেছে মানচিত্র অঙ্কন করে, অঙ্কন করে, সরি, বলে না যে চিত্র দাও। দুইটা শব্দের পার্থক্য বুঝতে পারছো? ওকে, গুড। তাহলে মানচিত্র, এই বিষয়কে বলছি যে ক্যামেরা ওপেন করতে, একদম স্টিল ফটোগ্রাফ দিবা না। মানচিত্র অঙ্কন আমরা করলাম, এখন বই যেটা আছে অনেক হিবিজিবি হিবিজিবি লাগতেছে, তাই না? মাথা ঘুমানোর দরকার। ভেরি গুড। আমরা একটা সহজ একটা, জাস্ট আমরা স্ট্রাকচারটা, বাংলাদেশের মানচিত্রের স্ট্রাকচার তৈরি করবো, কিন্তু সহজ বুদ্ধি শিখাই দিই। স্ট্রাকচার তৈরি করে, 1 মিনিট আমি একটুখানি আসছি, 1 সেকেন্ড। যার যেটা ভাল লাগে সেটাই করতে পারো। কেউ যদি ছকে কমফোর্ট ফিল করো সেটাও করতে পারো, বর্ণনা দিতে পারো। তালিকাতে চেয়েছে, তালিকাটা যেন তথ্যবহুল হয়, হ্যাঁ, সেটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, এখন এই যে বললাম মানচিত্রের সহজ পদ্ধতি তোমাদের শিখিয়ে দেই, কারণ আমাদের এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে মানচিত্র কিভাবে আঁকবো। ছেলেরাও নাকি প্রশ্ন করেছে যে এটা বেশ টাফ, এটা কিভাবে দিব, নাকি ছবি কেটে দিয়ে দিব। যেহেতু আমাদের অঙ্কন করে বলেছে, সো আমাদের এঁকে দিতে হবে, সেটাই বেটার। তবে নিয়ম হলো যে তুমি স্ট্রাকচারটা তৈরি করো, করে একটা জিনিস খেয়াল করে দেখো যে 1989 সালে যে কিছু কথা আছে যে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্প বলয় সম্বলিত মানচিত্র তৈরি করেন। এতে 3টি বলয় দেখানো হয়েছে। প্রথম বলয়কে প্রলয়ঙ্কারী, দ্বিতীয় বলয়কে বিপজ্জনক, তৃতীয় বলয়কে লঘু বলে বর্ণনা করেছে। এই যে 3টা জোন, 3টা এরিয়া ওনারা দেখিয়ে গেছেন, তোমার কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। হ্যাঁ, তো তুমি যেটা করবা, মানচিত্র, খালি সাদা একটা মানচিত্র অঙ্কন করে 3টা বলয়কে বা 3টা অঞ্চলকে তুমি 3টা সাইন দাও। কোথাও হয়তো স্টার দিতে পারো, কোথায় হয়তো তুমি ডায়মন্ডের চিহ্ন দিতে পারো, কোথায় জাস্ট এটা ডট দিতে পারো, দিয়ে এই 3টা বলয়কে তুমি দেখালা। হুম, যে আম, প্রলয়ঙ্কারী হচ্ছে এটা, বিপজ্জনকের চিহ্ন হচ্ছে এটা, আর পাশাপাশি লঘু হচ্ছে এটা। তাহলে তোমার সুবিধাটা কি, যে তুমি তোমার একটা কথা, এটা নিচে কিন্তু বর্ণনা করে দিতে হবে। হুম, যে তুমি যেটা করলে সেটা যে কি বুঝাচ্ছ, কি বুঝাতে চাচ্ছ, সেটা তোমাকে বলতে হবে। একটু দেখাচ্ছি তোমাকে, তাহলে তোমাকে একটু বুঝতে সুবিধা হবে। আসলে বোর্ড ক্লাস হলে ভালো হতো, বোর্ডে আমরা কাজ করলে সেটা খুব তাড়াতাড়ি বুঝিয়ে দিতে পারতাম। আল্লাহ আল্লাহ করে বোর্ড স্কুল ঠিক হয়ে যাক। আর ল্যাপটপটাও যেহেতু আমার যে স্ক্রিনের সমস্যা, আমি একটু দেখাচ্ছি, আগে কথা না দাঁড়াও।
এটা হলো বিপজ্জনক, এটার উপর তোমার নাম্বার আসবে, সেই জন্য এটা ভালো মতো খেয়াল করতে হবে। এটা হলো লঘু। আচ্ছা, দেখো এটা কি দেখা যাচ্ছে? এরকম তিনটা যেহেতু বলয় আছে আমাদের, তিনটা যেহেতু বলয় আছে, তিনটা বলয়কে তুমি তিনটা যে কোনো তো আমি আমার মতোই হতে হবে এমন কথা নেই, তিনটা সাইন দিয়ে তুমি বুঝাবে। আগে মানচিত্র অঙ্কন করবে, তারপরে এরকম বলয়গুলো চিহ্নিত করে নিচে। আচ্ছা, এই যে দেখো, ঠিক আছে। তুমি নিচে করবে কি মানচিত্রের, এই যে দেখো আমাদের সাংকেতিক চিহ্ন যেটাকে বলি সেটা হলো এটা। মানচিত্রে আমরা যেসব চিহ্ন ব্যবহার করি না, সাংকেতিক চিহ্ন বলে, সেটা হচ্ছে আসলে এটা। তুমি ছবিটা এঁকে অঞ্চলগুলি দেখিয়ে দাও, বলয়গুলি দেখিয়ে দাও যে কোথায় বিপজ্জনক, কোথায় প্রলয়ঙ্কারী, কোথায় লঘু। তারপর তুমি নিচে লিখো মানচিত্রের বর্ণনাটা দাও, যে তুমি অবশ্যই লিখবে যে বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকা, যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টে জানতেও চেয়েছে, তাই না? বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকা। আচ্ছা, এখন নিচে একটু বর্ণনা দাও, কি বর্ণনা দিবে? এই যে তুমি বলেছো 1900, সরি, এই যে এলাকাগুলি দেখিয়েছো, তাই না? এই যে প্রলয়ঙ্কারী বললা, সাংকেতিক চিহ্ন তুমি লিখে দিলা যে এটা চিহ্ন এটা হলো প্রলয়ঙ্কারী, এটা বিপজ্জনক, এটা লঘু। কোত্থেকে পেলে, কিভাবে পেলে? এটার একটু নিচে মানচিত্র কথা বলে যে বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকা লিখে তারপরে তুমি মানচিত্র ব্যাখ্যা, এই হেডিংটা দিয়ে, মানচিত্রের ব্যাখ্যা হেডিংটা দিয়ে তুমি বলে দাও যে 1989 সালে কি ঘটনা ঘটেছিল, কারা এগুলোকে এই জোনগুলোকে ভাগ করে দেখিয়ে গেছে, একটু বর্ণনা দাও। এবং এটাও বলতে পারো প্রলয়ঙ্কারীতে আছে কোন কোন এলাকা, যেমন চট্টগ্রাম, বান্দরবান। তুমি বান্দরবানে অবশ্যই একটা চিহ্ন দিয়ে দেখিয়ে দিবে, যেহেতু এটা একদম প্রথমেই আছে। তারপর বিপজ্জনকে ঢাকা, টাঙ্গাইল দেখাতে পারো। লঘু তো বেশিরভাগ, সেটাও দেখাতে পারো। একটু বর্ণনা দিবে যে এই এলাকায় ভাগ করা হয়েছে, এই এলাকা নিয়ে। যেমন তুমি বললে প্রলয়ঙ্কারী দিয়ে লিখে তুমি কোলন দিয়ে লিখলে বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, এই এলাকাগুলি হচ্ছে প্রলয়ঙ্কারী অঞ্চলে অবস্থিত। তাহলে চিত্রে বর্ণনাটা হয়ে গেল। এখন যিনি দেখবেন তারা কোনো সন্দেহ, কোনো কিছু জানার বাকি থাকবে না, উনি ক্লিয়ার হয়ে যাবেন যে তুমি এটা বুঝেছো এবং যাকে বুঝাতে চাইছো প্রতিবেদনে অনুসারে তাকে বুঝিয়েছো এবং তথ্য দিয়েছো। সো এখানে আর কোনো প্রশ্ন নেই। তাহলে তুমি রুব্রিক্স, আমরা বারবার বলছি যে রুব্রিক্স ফলো করলে কিন্তু তুমি ভালো নাম্বার পাবে, 4-এ 4ও পেতে পারো। তো সঠিক মানচিত্র অঙ্কন ও 3টি বলয় চিহ্নিত যদি করো, তুমি 4-এ 4ই পেয়ে যাচ্ছ। চিত্র আগেরটাও দেখেছি, যদি চিত্র দাও 4-এ 4ই পেয়ে যাচ্ছ। তোমার টার্গেট নিশ্চয়ই থাকবে 4-এ 4 পাওয়া, তাই না? তুমি নিশ্চয়ই অল্প নাম্বার পেয়ে খুশি হতে চাও না, নাকি চাও? আমাকে বলো তো একটু, যে কোনো রকমের দিব পেলে। তাহলে কি আমি এক্সট্রা ক্লাস করতাম? এই প্রথমে একটু বলে টলে কোনো রকমই শেষ করে দিতাম, তাই না? আচ্ছা, এইটুকু পর্যন্ত বুঝতে কি কারো সমস্যা আছে? পারবে, তবে একটা ব্যাপার কি, সবুজ কালি নিয়ে অনেকে অনেক সমস্যা থাকে, তো বেটার মনে হয় তোমরা নীল দাও। আহ, এখন এই কালার নিয়ে তোর অ্যাসাইনমেন্ট নানা রকম ঝামেলা হচ্ছে। আমার মনে হয় কালো পেন্সিল, পেন্সিল দিয়ে মানচিত্র আঁকো, সাংকেতিক চিহ্নগুলো তুমি অন্য কালি দিয়ে ব্যবহার করো, সেটা ভালো হয়। ঠিক আছে, সবুজ কালি ইউজ করতেন না? হ্যাঁ, বলো। প্রতিবেদনের নাম কি, প্রথমে তো বললামই বরাবর এটা লিখবে, লাস্টে তো লিখতেই হবে প্রতিবেদন কে লিখলো, কাকে দিচ্ছ, এটা লিখতেই হবে। লাস্টে একটা
তারিখ দেওয়া দরকার নেই এখানে। এখানে ওই প্রতিবেদন, ওইখানে তারিখটা দিবা। হ্যাঁ, ওই জমা দেওয়ার তারিখ, সরি, যেদিন জমা দিচ্ছ 24শে জুলাই, তারপর তুমি বরাবর সরি প্রধান শিক্ষক, তারপর স্কুলের নাম, দেন বিষয়, তারপর জনাব দিয়ে শুরু করলে এটুকু তো আর নিশ্চয়ই রিপিট করতে হবে না, আমি বার বলেছি। হ্যাঁ 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 হ্যাঁ, স্মারক নাম্বার দিয়ে দিবে, ওই যে বললাম 2 3 4 দিয়ে 2021 দিয়ে, তো নট নেসেসারি, তাও যেহেতু প্রতিবেদন তোমাদের চেয়েছে, সো দেওয়াই ভালো। তারপর তো এটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে? মানচিত্র অঙ্কন করলা, সাংকেতিক চিহ্ন দিলা, মানচিত্রটা কি নিয়ে বলেছে যে দিতে হবেই। যেমন তোমাদের পেজ নাম্বার 70-এ বই খুলে দেখো যে লেখা আছে কিন্তু বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকাসমূহ, হয়ে দেখো, দেখা যাচ্ছে। তো এটা কিন্তু সব সময় চিত্র আঁকে তার নিচে এটা লিখতে হবে, হেডিং দিতে হবে যে কিসের চিত্র, এটা বলতেই হবে, নিয়ম। কিন্তু সহজ করে দিলাম, এটা দেখে অনেকে মাথা গরম হচ্ছে, এটা আমাকে জিজ্ঞেস করেছিল অনেকে, আমি চেয়েছি যে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ এত কিছু দিয়ে তুমি মাথা নিজেরও গরম হবে, যিনি দেখবেন তারও গরম হবে, সো আমরা এত গরমে গরম হতে চাই না, তাই না? এমনি এখন বুঝি না বাবা, আবার বলো। ভুল হবে কেন কিন্তু, এটা কিন্তু বোঝানো টাফ হয়ে যাবে তখন। তোমাকে তো এখানে আরো অনেক কিছু এখানে দেখিয়েছে, আমরা এত কিছু তো জানতে চাচ্ছি না, আমরা তো জানতে চাচ্ছি যে বলয়গুলি কি কি, কোথায় কোথায় ভূমিকম্প বলয়, কোথায় কোথায় বেশি, কোথায় কম, সব তো আমাদের প্রয়োজন নেই, আমাদের রুব্রিক্স অনুযায়ী যেটা দিলে আমাদের নাম্বার চলে আসে ভালো, আমরা সেটুকুই করবো, আমি কেন বেশি কষ্ট করবো, আমি অন্য সাবজেক্টে সময় দিই, তাই না? ওটুক করে আমি অন্য সাবজেক্টে সময় দিই। তাহলে আমাকে বলাই হয়েছে যদি মানচিত্র ঠিকঠাক মতো হয়, 3টি বলয় থাকে, তাহলে আই উইল গেট 4 মার্ক। সো 4 মার্কস আমি পেয়ে গেলাম, সো কেন আমি কষ্ট করবো, আমাকে এটা বলো, তাই না? আমাদের সময়ের দাম আছে, আমরা সময়ের দাম কম দেই বলেই কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি, না হলে বাঙালি আছে কোথায় থাকতো, সেই এই মানুষটি বিদেশে গিয়ে আমরা কি করি, খুব স্মার্ট হয়ে যাই, খুব ভালো করি, দেশকে সেভাবে সময় দিতে চাই না, তো যাই হোক। আচ্ছা, এরপরে আসে তোমার এটুকু পর্যন্ত, আশা করি কোনো সমস্যা নেই, আমরা মোটামুটি মূল ধাপগুলো পার হয়ে আসছি। আমি যে বারবার বলছি ক্যামেরা ওপেন করো, ক্যামেরা ওপেন করো, গলাটা ব্যথা হয়ে গেল, হ্যাঁ বলো আবার, কথা বুঝি নাই, বলো। হ্যাঁ, তো তুমি চিহ্ন দিলে না, যেমন ধরো যেরকম চিহ্ন দিলে, ধরো পিরামিডের মতো, ডায়মন্ড আকার, হ্যাঁ, তারপরে সার্কেল। হ্যাঁ, না তুমি তো সাংকেতিক চিহ্ন মানচিত্রের নিচে বা উপরে বায়ে বা বা পাশে, সরি ডান পাশে সাংকেতিক চিহ্ন তো আছে, তোমাদের বই অবশ্য নিচে আছে সাংকেতিক চিহ্ন, সেটাও দিতে পারো। সাংকেতিক চিহ্ন তুমি বুঝাই দিবা এখানে যে কোনটা তোমার প্রলয়ঙ্কারী, কোনটা বিপজ্জনক, কোনটা লঘু। ক্যামেরা ওপেন করো, বারবার বলছি, না বিপদে পড়বা। তো এই জায়গাগুলো তুমি যখন সাংকেতিক চিহ্নতে দিয়েই দিয়েছো সরি, তাহলে আর তোমার মানচিত্রের ভেতরে যে লিখছো সেখানে আর বর্ণনার প্রয়োজন নেই। খুশি? ক্যামেরাটা ওপেন করো। কেন তোমরা পায়োনিয়র হও না, আমি এটা বুঝতে পারি না, আমি বারবার তোমাদের এটা বলার চেষ্টা করি যে তুমি নিজে একটা এক্সাম্পল দাঁড় করাও যে আমি পারি, আই ক্যান ডু দিস, আমি পারি, আমার সে সাহস আছে। এখন ও করে না ম্যাডাম, এটা হয় না ম্যাডাম, এটা করছে না, আমি কেন করব, আমি সব একা কেন করবো, হ্যাঁ আমাকেই করতে হবে, আমি শুরু করব, আমাকেই করতে হবে। বেগম রোকেয়া যখন এই শিক্ষা আলো জ্বালিয়েছিলেন, ওনাকে কেউ কি হাত ধরে নিয়ে গেছেন? উনি একা ফাইট করেছেন। আমাদের প্রধানমন্ত্রী একা ফাইট করেছেন, কত দূর থেকে 21শে অগাস্ট গেল কালকে, তোমরা নিশ্চয়ই দেখেছো, গ্রেনেড হত্যা মামলা, গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, উনি প্রাণে বেঁচে গেছেন, তো উনি তো শুরু করেছেন। আমাদের অনেক মানুষ আছে যে আমাদের সব কিছু নাই, হাত নেই পা নেই, তারপর তারা শুরু করেছে। তুমি এক্সাম্পল দাঁড় করো, বাকিটা শুরু করবে। এই যে
এই ট্রেনের একটা সব টিচাররা ক্লাস নেওয়ার পর একটু কষ্ট পায়, কষ্ট নিয়ে ফিরে আসে যে মেয়েরা ছেলেরা ক্যামেরা ওপেন করে না, সবাই আসে না। তোমাদের লাস্ট ইয়ার, তাই না? এই বছরটা স্কুল জীবনের শেষ বছর, তোমাদের করোনার জন্য তোমরা বেশি সময় আছো। যাই হোক, আল্লাহ রহমতে করোনা কমে যাচ্ছে, ইনশাল্লাহ আমরা কলেজে যাব আর নতুন জীবন শুরু করব। স্কুল যখন পার হয়ে যাবা, মানে তুমি আমি একদম বলে দিচ্ছি কথাটা, আল্লাহ না করুক তারপরেও বলছি যে স্কুলের জন্য তোমার মায়া 3 গুণ 4 গুণ 10 গুণ, পারলে 100 গুণ বেড়ে যাবে। তখন মনে হবে কেন এটা করেছিলাম, কেন টিচারের কথা শুনি নাই। ওই টিচার তো আমাকে নাম ধরে ডাকতো, কলেজে তো আমাকে কেউ চিনছে না, ইউনিভার্সিটিতে আমাকে জানেই না, এত এত স্টুডেন্ট আমাকে ফিল করতো, ম্যাডাম আমাকে এটা বুঝাতো, স্যার আমাকে এই উপদেশটা দিয়েছিলেন। তো এখানে তো আমি একা লোনলি ফিল করছি। স্কুল লাইফ ওয়াজ বেস্ট লাইফ, বন্ধুদের খুঁজে বেড়াবে। আমরা এখন দেখো আমরা কত বছর পাশ করেছি। হ্যাঁ, আমরা সেই স্কুলের বন্ধুদের নিয়েও কিন্তু আমার একটা ফ্রেন্ড গ্রুপ আছে, সেই স্কুলের বন্ধু 1 2 পড়েছি আমরা। চিন্তা করা যায় বলো? 5 পর্যন্ত পড়েছি, পরে অন্য স্কুলে চলে আসছি। রেকর্ড হচ্ছে তাও আমি বলছি, কারণ শেখানোর জন্য তোমাদের বলছি। সো এই বেস্ট লাইফ, বেস্ট টাইমটাকে তোমরা এইভাবে নষ্ট হতে দিও। যাদের ক্যামেরা ঠিক আছে, হ্যাঁ নিজেকে প্রকাশ করো, সামনে আসো। এটা আসলে হয় কি, টিচার যখন তোমাদেরকে দেখে এটা অক্সিজেনের মতো কাজ করে যে আমি আর একটু বেটার ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো, কারণ আমার স্টুডেন্ট আমার সামনে আছে, তাই না? এটার দায়িত্ববোধ চলে আসে। কেউ নেই, আমি কার সাথে কথা বলছি, দেয়ালের সাথে নাকি যে মানে কী বলবো, ভূতের ছানাদের সাথে, কার সাথে কথা বলছি? যাই হোক, আমরা পড়ায় ফিরি। গুড টু সি ইউ। আমরা আশা করি অনেকটুকু পার হয়ে আসছি। আমরা ভূমিকম্প সম্পর্কে জেনেছি, ভূমিকম্পের কারণ জেনেছি, যে সবটা বলা সম্ভব না, চেষ্টা করেছি যতটুকু সম্ভব। বইয়ে আছে বিভিন্ন তথ্য, প্রযুক্তির যুগে এখন ইন্টারনেট ঘাটলেও পাবে। সংজ্ঞাগুলো বই থেকে দেওয়ার চেষ্টা করবে। তালিকার কথা বলেছি, দুইভাবে দেওয়া যায়, তবে অবশ্যই চিত্রটা দিতেই হবে, এটা বাধ্যতামূলক। তুমি যেভাবেই দাও না কেন, চিত্র না দিলে কিন্তু রুব্রিক্স অনুযায়ী তুমি 4 মার্কস পাবা না। তোমার টার্গেট থাকবে অ্যাসাইনমেন্টটা ভালো মতো পড়বে, জানবে এবং রুব্রিক্সটা অবশ্যই ফলো করবে। অনেকে খুব ভালো লিখেছে, প্রথম অ্যাসাইনমেন্ট দেখতে গিয়ে আমি দেখেছি, কিন্তু রুব্রিক্স ফলো করো না, এই জন্য হয়েছে কি অনেকে ফুল মার্কস পাও নাই, কিন্তু ভালো লিখেছো, পারলেই চাইলেই পারতে, কিন্তু বুঝো নাই, এই জন্য পাও নাই। সো খুব সাবধান, এবারে খুব সাবধান হয়ে যাও, যাতে তুমি যদি 12 মার্কস থাকে, 12-তে 12ই পাও, অ্যাটলিস্ট 11 পাও, এইভাবে আগাও। আমি তুমি বলছি সেভাবে লিখলে কিন্তু অবশ্যই তুমি ভালো মার্কস পাবে। আর কোনো সময় কোনো কিছু যেন রিপিট না হয়, বারবার বলছি রিপিট না হয়। আচ্ছা, আমরা শুরু করে দেই। সেটা হচ্ছে স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের করণীয় বা তোমাদের এখানে আসছে তোমরা স্টুডেন্টরা বুঝতে যাচ্ছে। স্বেচ্ছাসেবক হিসেবে তোমার করণীয় পাঠ্যপুস্তক, ইন্টারনেট, সংবাদ মাধ্যম, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। এখন এখন আমাদের লাস্টে অ্যাসাইনমেন্টের লাস্ট অংশ হচ্ছে স্বেচ্ছাসেবক হিসেবে আমরা কি করব। তুমি এখানে এটা হেডিং দিতে পারো, স্বেচ্ছাসেবক হিসাবে আমাদের করণীয় পদক্ষেপ সমূহ। আমি আবারও বলছি, স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের করণীয় পদক্ষেপ সমূহ। তারপর তুমি দিলে কী কী কাজ করতে পারো, সেটা হচ্ছে ধরো তোমার তুমি একটা কল্পনা করো, তুমি কোনো ভূমিকম্প হয়েছে সেরকম একটা এলাকায় আছো, কী কী কাজ করতে হবে তোমার? আসলে প্রথম যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি ক্ষয়ক্ষতিটা আগে পর্যবেক্ষণ করো। হ্যাঁ, যে কী কোথায় কী হলো। তুমি যাদের আশেপাশে আছে উদ্ধার কাজে যে তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। দ্যাট মিনস যারা আম, ভূমিকম্পে ক্ষতির সম্মুখীন হয়েছে তোমার এলাকায়, তুমি যেহেতু স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছো, তোমাকে সেই এলাকা ধরে খুঁজে বের করতে হবে কোন জায়গায় বেশি ক্ষতি হয়েছে। সেখানে সেসব জায়গায় গিয়ে ক্ষতিগ্রস্ত লোকজনকে সরিয়ে নিয়ে আসতে হবে, কারো চিকিৎসা প্রয়োজন হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
সেই বাড়িতে যদি কারেন্টের নিশ্চয়ই আছে কারেন্ট গ্যাস এই সংযোগগুলো বিদ্যুৎ গ্যাস সংযোগগুলো বন্ধ করতে হবে, কারণ এখান থেকে আরও বড় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। আর পাশাপাশি এখন অনেক এলাকায় আমরা দেখছি বড় বড় ভূমিকম্প হবার পরে আবার কিন্তু থেমে থেমে আবার ভূমিকম্প হয়, মৃদু আকারে হয়। সো এই জন্য আমরা বলছি কারেন্ট গ্যাস কিছুক্ষণ সময়ের জন্য হলেও অফ করে রাখতে হবে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, দরকার হলে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। ত্রাণ, হ্যাঁ, ধরো কোনো ত্রাণ আসছে, গভর্নমেন্ট দিচ্ছে, সে ত্রাণ যাতে সব জায়গায় পৌঁছে যায়, সবার কাছে পৌঁছে যায়, সেটার ব্যবস্থা করতে হবে। তাদেরকে মানসিকভাবে সাহায্য করতে পারো তুমি, যে হ্যাঁ ভয় পাচ্ছে, ভয় যাতে না পায় সেটা তুমি সেই ব্যাপারে সহযোগিতা করতে পারো। মানুষ যাতে আতঙ্কিত না হয়, এটা খুব কাজ করে, আতঙ্কিত না হয়ে যায় সেটার ব্যাপারে তুমি তাদেরকে তথ্য দিতে পারো, বুঝাতে পারো। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে পারো ছবি তুলে, যে আমরা তো কী করি, যে কেউ ডুবে যাচ্ছে ছবি তুলছে, তাকে উদ্ধার করবো সেটা খবর নেই, আগে বাবা আমি সেলফি তুলি, তাই না, আমাদের কালচার হয়ে গেছে যেটা। ক্ষয়ক্ষতির পরিমাণটা তুলে তুমি ফেসবুকে দিয়ে দাও যে এখানে ভূমিকম্প হয়েছে, কেউ কি সাহায্যের হাত বাড়িয়ে দিন, হ্যাঁ এরকম। তাহলে কিন্তু দ্রুত সেখানে স্থানীয় প্রশাসনও অ্যাক্টিভ হয়ে যায়, গভর্নমেন্ট থেকেও সাহায্য চলে আসে। এই ধরনের কাজগুলো তোমাকে করতে হবে যদি তুমি স্বেচ্ছাসেবক হও। পাশাপাশি তাদের যদি এরকম হয় সেগুলো পয়েন্ট আকারে লিখবো? হ্যাঁ পয়েন্ট আকারে লিখবা। বয়স্ক লোক থাকলে তাদেরকে আগেই তোমাদের ফার্স্ট এইডের ব্যবস্থা করতে হবে, আত্মীয় স্বজনের কাছে তাকে বুঝিয়ে দিতে হবে, তাকে মানসিকভাবে সহযোগিতা করতে হবে, সরকারি ত্রাণ আসলে সবার কাছে পৌঁছে দিতে হবে, লোকজনকে শান্ত করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক সময় খারাপ হয়ে যায় এই সময়, তাই না, অনেক সময় কিন্তু এই সময় চুরি ডাকাতিও পড়ে, মানুষ তো খারাপ আসলে। কেউ কেউ মরে যাচ্ছে, আরেকজন চোর বেটা ভাবছে কি যে বাবা কেউ তো নাই, নিয়ে আসে জিনিসপত্র। তো সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে, সেই ক্ষেত্রে সেই আইন শৃঙ্খলা রক্ষা করছেন যারা তাদেরকে ইনফর্ম করতে হতে পারে। প্রয়োজনে তোমাকে কী করতে হতে পারে, শুকনো খাবারের ব্যবস্থা করতে হতে পারে, রান্নার ব্যবস্থা থাকে না, অনেক সময় গ্যাস থাকে না, উপায় থাকে না, সেই শুকনো খাবার ক্ষতিগ্রস্ত এলাকায় কী করতে হবে, দিয়ে আসতে হবে। পাশাপাশি তুমি এটাও বলতে পারো যে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে আমরা এলাকায় কাজ করি, সো আমরা আগে থেকে কি করেছি, লোকজনকে সাবধান করেছি, সেটাও বলতে পারো যে আমরা এই সময় কী করবো না, গাড়ি চালাবো না, কোনো বড় গাছের নিচে বা কোনো, যদি বাসায় থাকি নিশ্চয়ই আমরা কী করবো, টেবিলের নিচে থাকবো, এমন জায়গায় সেফ জায়গায় থাকবো, বা কোনো কিছু মাথার উপরে পড়ে এরকম জায়গায় আমরা, বা শক্ত বড় কিছু মাথার উপর আছে এমন জায়গায় থাকবো না, কারণ ভূমিকম্প হলে আমার মাথার উপর এটা পড়ে আমি কী করতে পারি, দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। শিশু বৃদ্ধ এদেরকে সরিয়ে নিয়ে আসতে হতে পারে। পাশাপাশি যেটা বললাম যে প্রয়োজনে আমাকে স্থানীয় প্রশাসন সরকারের লোকজনকে খবর দিতে হতে পারে যে আপনারা প্লিজ আসেন, এখানে এই হয়েছে, এটা তাদেরকে সহযোগিতা করেন। এই কাজগুলো তুমি স্বেচ্ছাসেবক হিসেবে করতে পারো। তথ্য সংগ্রহ করতে পারো, যে তুমি ছবি নিয়ে রাখতে পারো মোবাইলে বা ক্যামেরায়, সেই তথ্য পরবর্তীতে কাজে লাগে, কিন্তু অনেক সময় ডাটা চায়, তাই না, যে কী পরিমাণ ক্ষতি হয়েছে এলাকায়, তথ্য দাও। তো তুমি যদি স্বেচ্ছাসেবকের কাছ থেকেও তথ্য নেওয়া হয়, কারণ যে হাইতিতে কথা আমরা বলছি, এত মানুষ মারা গেছে কীভাবে পেলাম, হ্যাঁ 2000-এর উপরে মারা গেছে কীভাবে পেলাম, সেখানকার স্থানীয় লোকজন নিশ্চয়ই সহযোগিতা করেছে। স্থানীয় লোকজন কী কাজ করে, স্থানীয় লোকজনই কিন্তু বেশি স্বেচ্ছাসেবক হিসেবে বেশি কাজ করে। স্বেচ্ছাসেবক মানে কি, স্বেচ্ছায় যারা সেবা দিতে চায়। তুমি এখানে টাকা পয়সা কোনো কিছুর বিনিময়ে না, কোনো কিছু পাওয়ার বিনিময়ে না, তোমার তৃপ্তির জন্য, মানবিক মানুষ বলে তুমি এটা করছো, তাই না, আমরা প্রত্যেকেই মানবিক, সেই জন্য তুমি এটা করছো। সো তুমি এগুলো করতে পারো। আর মানুষকে আরেকটা কথা বলতে পারো শুরুতেই, এই পয়েন্টটা শুরু করার আগে, স্বেচ্ছাসেবক হিসাবে আমরা আমাদের এলাকায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সম্পর্কে বলেছি, কোথায় কোথায় থাকলে ভূমিকম্প সময় মানুষের বিপদ বেড়ে যেতে পারে সেটা সম্পর্কে হুঁশিয়ার করেছি, মানুষকে শান্ত রাখার চেষ্টা করেছি। তারপরে ভূমিকম্প হয়ে যাবার পরে আমরা যেসব কাজগুলো করেছি, বা আমি যেসব কাজগুলি করেছি সেগুলো উল্লেখ করা হলো। সেটা তো কি, প্রথমে তুমি চিকিৎসা, তারপরে তুমি খাদ্য বস্ত্রর কথা বলো, যে খাদ্য বস্ত্র বিশেষ করে খাবারটা। 3 নম্বরে তুমি আনতে পারো কারেন্ট গ্যাস লাইন অফ করে দেওয়া, স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা, মানুষকে শান্ত করা, আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে সেটা খেয়াল রাখা, ক্ষয়ক্ষতির পরিমাণটা নিরূপণ করা যে কতটুকু ক্ষতি হয়েছে সে তথ্য তোমার কাছে রাখা,
এই তো চিকিৎসা ব্যবস্থা তো বললামই। দরকার হলে প্রয়োজনে কোনো তোমাদের প্রয়োজন যদি কেউ ডাক্তার থাকে এলাকায় তাকে ডেকে এনে ফার্স্ট এডের ব্যবস্থা করা। নিজের মতো করে অনেক কিছু দিতে পারো। এই হলো মোটামুটি এই 400 শব্দের মধ্যে লিখবে। আর লাস্টে তোমার প্রতিবেদন লাস্টে নিশ্চয়ই জানো তারিখ দিতে হয়, জমা দেবার তারিখ আছে, সময়টা বোধহয় চায় তাই না, তারপরে কে জমা দিচ্ছ, কাকে জমা দিচ্ছ, দিয়ে অ্যাড্রেসটা দিয়ে শেষ করে দিবে। এখানে আর তারিখ মনে হয় দরকার নেই, আর কোথায় লিখেছো সে দরকার নেই। একবার দেখলাম এসএসসি পরীক্ষার্থী একজন লিখেছে প্রতিবেদন লেখার স্থান, তাও স্থান লিখেছে কি জানো, স্কুল। ভুলে এটা করবা না, বিদ্যালয়। করোনার মধ্যে তোমাকে বিদ্যালয়ে ডেকে না আমি যদি বলি যে রিপোর্ট লিখো, প্রতিবেদন লিখো, তাহলে তো মহা মুশকিল, তাই না? কারণ এখন তো কোভিডের সময় তো আমরা স্কুলে আমরা যাচ্ছি প্রয়োজনে কাজে, তোমরা তো যাচ্ছ না। সো এটাই। আর কোনো প্রশ্ন?